গল্পের সকল চরিত্র কাল্পনিক। কারো নাম বা কোনো জায়গার সঙ্গে মিল থাকলে সেটা একেবারেই কাকতালীয়। প্রকাশিত গল্পগুলি কেবলমাত্র বিনোদনের জন্য, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা মানেই স্টোরি ইনে ভূতের গল্প। আজ যে গল্পটা শোনাবো, গল্পটি ওপার বাংলা থেকে নেওয়া। গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে আমি প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি ও পপি। শুরু করছি আজকের গল্প, ছায়া। রাবেয়া আমাদের বাসার কাজের মেয়ে। সে একদিন বলল, কয়েকদিন ধরে ঘরে শুধু ছায়া দেখছি মামি। একটু আগে চা বানানোর সময়ও দেখেছি। মনে হলো কে যেন আমার পিছনে এসে দাঁড়ালো। ভয়ে আমার সারা গায়ের নোম খাড়া হয়ে গেছিল। এ বাড়িতে আমি আর থাকবো না মামি। রাবেয়া রান্নাঘর থেকে চা এনে খানিকটা ক্ষিপ্ত হয়ে বলল। লীলা সকালে ডাইনিং টেবিলের সামনে বসেছিল। চায়ের কাপটা টেনে নিতে নিতে ভাবতে লাগলো, রাবেয়া চলে গেলে ভীষণ মুশকিলে পড়তে হবে। পূর্ণিকে একা কিভাবে সামলাবো? লীলার স্বামী শফিকুল ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে, কখনো ঢাকা কখনো খুলনা থাকে। রাবেয়ার বাড়ির চাঁদপুর। 18-19 বছরের মতো বয়স হবে হয়তো। সে বেশ বিশ্বাসী, হাট বাজার সব কিছু ওই করে। ওর হাতের রান্নাও ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা হলো, পূর্ণির সাথে রাবেয়ার বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। পূর্ণির বাবা মারা যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন গুটিয়ে গেছে। লীলার চিন্তার আরও একটা বড় কারণ হলো, শফিকুল ও পূর্ণি দুজনেই ছায়া দেখেছে। পূর্ণি গতকাল লীলাকে বলেছিল, মা, আজ যখন তুমি বাথরুমে গেলে তখন দেখলাম। কি দেখলি? দেখলাম লাফ দিয়ে কি একটা ঘরে ঢুকলো, সাদা ছায়ার মতো। লীলা ভয়ে ভয়ে বলল। তারপর ছায়াটি হাঁটতে শুরু করলো। জানো মা, ছায়াটি একদম বাবার মতো। বাবার মতো মানে? কি যে বলিস তুই, তা নিজেই জানিস না। হ্যাঁ মা, সত্যি। তুমি বাথরুম থেকে বের হলে আর ছায়াটা জানলা দিয়ে বাইরে চলে গেল। শফিকুলের ডায়াবেটিসের ধাত আছে। সে ভোরবেলা ছাদে হাঁটাহাঁটি করে। দিন কয়েক আগে ভোরবেলা ছাদে হাঁটছিল, তখন হঠাৎ দেখল নারকোল গাছ থেকে সাদা একটি ছায়ার মতো টুপ করে লাফ দিয়ে ছাদে নেমে এলো এবং তারপর মিলিয়ে গেল। শফিকুল কথাটা লীলাকে বলতেই লীলা বলল, বুঝেছি, তুমি আজই চোখের ডাক্তার দেখাও, তোমার চোখ খারাপ হয়ে গেছে। এই কথা বলে লীলা কোনো মতে ব্যাপারটা সামাল দিল। কিন্তু ওই ছায়াটি কিসের? রাবেয়া কাজ ছেড়ে দিলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। তবে লীলা এও ভাবে, বাড়ির সকলে ছায়া দেখেছে, আমি কেন দেখতে পাই না? আজ সকালে লীলা সাধন আচার্যকে ফোন করল। আচার্য মশাই ফোনে লীলার নাম দেখে একটু অবাকই হলেন। লীলা বলল, কাকু ভালো আছেন? আমি এখন কুমিল্লায় থাকি, আমাদের বাসায় একটু আসতে পারবেন? আচার্য মশাই বললেন, আমি একটা কাজে এখন কুমিল্লাতেই আছি। তুমি তোমাদের বাসার ঠিকানাটা বলো, আমি পৌঁছে যাব লীলামা। আপনি আমায় বাঁচালেন কাকু, এবার আমি একটু চিন্তামুক্ত হলাম। এই কথা বলে
আচার্য মশাইকে লীলা বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দিল। আচার্য মশাই পেশায় একজন ভালো নামকরা তান্ত্রিক। লীলার প্রথম স্বামী হাসানের পরিচিত। বৃদ্ধ ভালোই টুকটাক জানেন। বিয়ের পর লীলার পেটে ভীষণ ব্যথা শুরু হয়েছিল। আচার্য মশাই সেই সময় কি একটা মন্ত্রপুত কবচ দিয়েছিল। সেই কবচ বাহুতে বাঁধার সাথে সাথেই ব্যথা সেরে গিয়েছিল। বৃদ্ধের যে এক দৈব শক্তি আছে সে ব্যাপারে লীলার কোনো সন্দেহ নেই। ছায়ার ব্যাপারটা ওনাকে খুলে বলতে হবে। আচার্য মশাই আসছেন, তাই লীলা অনেকটা নিশ্চিন্ত হলো। আচার্য মশাই গুড়ের চা খুব পছন্দ করেন। লীলা রান্নাঘরে চা বানাতে ঢুকলো এবং গুড়ের চা বানিয়ে ফ্লাক্সে ভরে রাখল। ঘরবাড়ি একেবারে ফাঁকা, শুনশান। শফিকুল ব্যবসার কাজে ঢাকায়, পূর্ণি গেছে স্কুলে, রাবেয়া পূর্ণিকে আনতে গেছে। রোজ অবশ্য লীলাই যায় পূর্ণিকে স্কুল থেকে আনতে। লীলার এমনিতে ভালোই লাগে পূর্ণির স্কুলে যেতে। পূর্ণির সহপাঠীদের মায়েরা সকলে আসেন। তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সময়টা খুব ভালোই কেটে যায়। পূর্ণি এবার ক্লাস 2তে উঠল। আচার্য মশাই এলেন সকাল 10:30টার দিকে। ব্যায়াম করা, শক্তপোক্ত শরীর, পরনে খদ্দরের পায়জামা আর সাদা রঙের ধুতি। বয়স 60-এর কাছাকাছি। চোখে কালো ফ্রেমের পুরু লেন্সের চশমা, গলায় রুদ্রাক্ষের মালা, মালায় শিব ঠাকুরের নটরাজ মূর্তি, বাঁ হাতের কবজিতে মোটা তামার একটা বালা, ডান হাতের অনামিকায় লাল টকটকে একটা প্রবাল। বৃদ্ধ থাকেন পাবনার গুরু সদাই আশ্রমে। আচার্য মশাইয়ের কাছে লীলার মোবাইল নাম্বার আছে, মাঝে মাঝে খোঁজ খবর নেয়। বেঁচে থাকতে হাসান একবার বলেছিল, এদেশে যারা তন্ত্র সাধনা বা চর্চা করেন, সাধনাচার্য তাদের গুরুদেব। সাধনাচার্যের আগে গুরুদেব ছিলেন নারায়ণ শিব শাস্ত্রী। ওনার প্রিয় শিষ্য এই সাধন আচার্য। শিবশাস্ত্রী মশাইয়ের শিষ্যরা বলেন, গুরুদেবের মহামন্ত্রপুত তুলসী নাকি মহারক্ষা কবচ, এমনকি মৃত ব্যক্তির জীবনদানও করতে পারে, এই বিশ্বাস প্রচলিত আছে। আচার্য মশাইকে বসার ঘরে বসিয়ে চা দিয়েছে লীলা। গুড়ের চা দেখে উৎফুল্ল বৃদ্ধ চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, মা, অনেক দিন হলো তোমাকে দেখি না, তাই ভাবলাম এদিকে যখন এসেছি মায়ের সঙ্গে একবার দেখা করেই যাই। লীলা বলল, কুমিল্লায় কোথায় এসেছিলেন কাকু? এখানে কি মাঝে মাঝেই আসেন? চায়ে চুমুক দিয়ে সাধনাচার্য বললেন, আমার এক গুরু ভাই আছে, সদাশিব তার নাম। সে আমাকে খবর দিয়েছে তার কাছে নাকি বিচিত্র ধরনের এক নাগমণি আছে। সে মণিটা সে আমাকে একবার দেখাতে চাইলেন। বড় আশ্চর্য নীল রঙের এই মণি। পুরাণে নাগমণির কথা পড়েছি, কিন্তু বাস্তবে যে আছে জানতাম না। সে যা হোক, ওসব কথা। আজকাল আমি হাসানকে ঘন ঘন স্বপ্নে দেখছি। ছেলেটা আমাদের ছেড়েও অকালে চলে গেল। ভগবান যে কার কপালে কি লিখেছেন সেটা বোঝা বড়ই কঠিন। হাসান ছোটবেলা থেকেই প্রচণ্ড স্মরণ শক্তির অধিকারী ছিল। জানো তো, আমাদের বাড়ি এক পাড়াই ছিল। লীলা বলল, জানি কাকু। লীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই মুহূর্তে বৃদ্ধ তান্ত্রিকের মুখটা কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। আচার্য মশাই বলেন, আমি হাসানকে এসরাজ হাতে করে শিখিয়েছি মা। ও যখন
পটদ্বীপ রাগটা বাজাতো, মনটা শীতল হয়ে যেত। হাসানের কথা উঠলেই লীলার চোখ জল চলে আসে। হাসানের বাবা যখন যশোরে পোস্টিং ছিল, সেই সময় আচার্য মশাই হাসানদের প্রতিবেশী ছিলেন। হাসানের বাবা যশোর থেকে বদলি হয়ে গেলেও বৃদ্ধ যোগাযোগ রাখতে ভুল করেনি। আচার্য মশাই বললেন, তবে একটা কথা বলার ছিল মা। লীলা বলল, কি কথা কাকু? আচার্য মশাই বললেন, হাসান, আমাদের হাসান ঠিক মারা যায়নি মা। লীলা চমকে চিৎকার করে উঠল, কি? আপনি কি বলছেন কাকু? হাসান মারা যায়নি? এ কথার মানে কি? তবে সে কোথায়? আচার্য মশাই কোনো উত্তর না দিয়ে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিলেন। এর পরের কাহিনী এই গল্পের দ্বিতীয় বা শেষ পর্বে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার গল্প যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা কথা, আপনি কি ভূত বিশ্বাস করেন বা করেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সর্বশেষে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গল্প চ্যানেলের সাথে সর্বদা যুক্ত হয়ে আমার পাশে থাকুন।